শুরু হচ্ছে আজকের গল্প বেল ফুলের মালা। কলমে মাধবী ভট্টাচার্য। সাধারণ মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে উঠতে উঠতে কবে থেকে যে বিশাল বিশাল স্বপ্ন লালন করতে শুরু করেছিলাম নিজেও জানি না। টিনের চালের বাড়ির স্যাঁতস্যাঁতে একটা ঘরের দিদির পাশে শুয়ে স্বপ্ন দেখে দেখে রাতগুলো কেটে যেত। ভেবে তৃপ্তি হতো একদিন আমার অনেক টাকা হবে, সেই টাকার জোরে নিজের সব অপূর্ণ আকাঙ্ক্ষাগুলো মিটিয়ে নেব। এরকম নোনা ধরা পলেস্তার খসা দেওয়াল আমার বাড়িতে থাকবে না। স্বপ্ন দেখতাম ঠিকই, কিন্তু সেগুলো পূরণ হবে কি করে সেটা জানা ছিল না। আমাদের পাড়ায় বেশিরভাগ বাসিন্দা তখন ঝকঝকে চকচকে ফ্ল্যাটে থাকে। অল্প কয়েকজনের ছিল নিজস্ব বাড়ি, তাদের মধ্যে বাবাও একজন। যদিও অন্য বাড়িগুলোর সঙ্গে আমাদের বাড়িটার কোনো তুলনাই চলতো না। পাড়ার অভিজাত পরিবেশে একেবারে বেমানান ছিল আমাদের 3 কামরা ছোট্ট একতলা বাড়িটা। বাড়িটা বাবা তৈরি করেননি, উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। বয়সের ভারে জীর্ণ বাড়িটাকে অনেক মেরামত করিয়েও ভুল পাল্টানো যায়নি। বাবার সাধ্যও কিছু বেশি ছিল না যে রাতারাতি পাল্টে ফেলবে সবকিছু। স্যাঁতস্যাঁতে মেঝে, নোনা ধরা দেওয়ালের গন্ধ নিয়ে ধীরে ধীরে বড় হচ্ছিলাম আমরা 2 বোন। এরই মধ্যে পাড়ার যতগুলো নতুন ফ্ল্যাট বাড়ি তৈরি হয়েছিল একটাও খালি থাকলো না। প্রতিদিন নতুন নতুন মুখ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। ধীরে ধীরে অনেকের সঙ্গে পরিচয় হচ্ছিল। নতুন ফ্ল্যাট বাড়িগুলোতে স্বল্প পরিচয়ের সুবাদে প্রায় হানা দিতে লাগতাম। সুন্দর সাজানো গোছানো ঘরগুলো, পাশে নিজেদের অন্ধকার অন্ধকার মেঝেতে ছ্যাতলা পড়া ঘরগুলো মনে পড়লেই লজ্জা হতো। কাউকে নিয়ে যেতে চাইতাম না বাড়িতে। ওদের সাথে আমাদের পার্থক্য স্পষ্ট হয়ে ধরা দিচ্ছিল তখন আমার চোখে। আমরা সস্তা দরের দোকান থেকে সস্তার জামা কাপড় কিনতাম। আমার নতুন বন্ধুরা নামি শপিং মল থেকে ব্র্যান্ডেড জামা কাপড় কিনে ঘর বোঝাই করত। ওদের পায়ের জুতো থেকে শুরু করে ঠোঁটে লিপস্টিক পর্যন্ত সব কিছুই ছিল দামি এবং ব্র্যান্ডেড। ওদের সাথে না মেশা পর্যন্ত আমি ব্র্যান্ড কাকে বলে সেটাই জানতাম না। আমরা আসলে মধ্যবিত্ত নয়, নিম্ন মধ্যবিত্ত ছিলাম। বাবার চাকরিটা ছিল খুবই ছোট, ছিল প্রচুর অভাব, যদিও সেটা আমাদের নজরে পড়তো না। মা বাবাকে সবসময় হাসি খুশিই দেখতাম, কখনো কোনো কিছু নিয়ে আক্ষেপ করতে দেখতাম না। আমরা 2 বোন জানতাম আমরা সুখী, কিছুরই অভাব আমাদের নেই। বড় হতে হতে আস্তে আস্তে বদলে যেতে লাগলো সব কিছু। ফ্ল্যাট বাড়িগুলোতে যত নতুন বন্ধু পেয়েছিলাম তাদের সাথে মিশতে মিশতে এক নতুন জগতের দরজা খুলে গেল আমার কাছে। জানতে পারলাম আমরা আসলে কিছুই পাইনি, কিছুই পাচ্ছি না এই জীবন থেকে। অবুঝ আমি মা বাবাকে বিরক্ত করতে শুরু করলাম কারণে অকারণে। শপিং মলে যেতে হবে, ওদের মতো রেস্টুরেন্ট নিয়ে গিয়ে খাওয়াতে হবে, জামার সঙ্গে রং মিলিয়ে জুতো কিনে দিতে হবে, ভালো লিপস্টিক নেল পালিশ পারফিউম কিনে দিতে হবে, সবকিছুই ওদের মতো হতে হবে। প্রথম প্রথম বাবা আমার বায়নাগুলো রাখার চেষ্টা করত, কিন্তু পরে আর পারছিল না। আমি বাড়িতে অশান্তি শুরু করে দিয়েছিলাম। এইসব ব্যাপারে দিদি একেবারেই আমার পাশে থাকতো না, বরং আমাকে বোঝাতে চেষ্টা করত। কেন এমন করছিস বনু? বাবার কষ্ট হচ্ছে বুঝতে পারছিস না? কষ্ট কেন হবে বুঝতে চাইতাম না, রাগে আরো চেঁচাতাম। এমনিতেও দিদিকে আমি মোটেই সুনজরে দেখতাম না। জ্ঞান হওয়ার পর থেকে ওর প্রশংসা শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেছে। সবাই বলতো, দেখো দিদি কত ভালো, কত বোঝে, তুমিও দিদির মতো হও, দিদির থেকে দেখে শেখো একটু। দিদি শান্ত, দিদি বাধ্য, দিদি সবার কথা ভাবে, দিদির মতো একটা মেয়ে হয় না। এসব শুনতে শুনতে নিজের অজান্তেই দিদি আমার শত্রু হয়ে উঠল। বাইরের লোকের মুখেও শুনতে হতো, জিনিয়ার মতো একটা মেয়ে হয় না। তানিয়া কিন্তু ওরকম হয়নি। তোমাদের 2 মেয়ে একেবারেই 2 রকম হয়েছে, কোনো মিল নেই। কথাগুলো শুনতাম আর রাগে ফুঁসতাম। সব সময় দিদি এভাবে জিতে যাবে কেন? দিদির মতো মেয়ে হয় না, আর আমি বুঝি বানের জলে ভেসে এসেছি। আরো অবাক হতাম যখন বাইরের লোকের কাছে মাকে বলতে শুনতাম, বড় মেয়েটাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, এত লক্ষ্মী হয়েছে মেয়েটা, যত চিন্তা ছোটটাকে নিয়ে, কিচ্ছু বোঝে না, একটা কথাও শুনতে চায় না কারো। কি যে হবে মেয়েটার। শুনে শুনে ভেতরটা জ্বলে যেত। দিদির হাসি মুখটার দিকে তাকিয়ে মনে হতো ও ব্যঙ্গ করছে আমায়। মনে মনে প্রতিজ্ঞা করতাম, যে করেই হোক দিদির চেয়ে ভালো হয়ে উঠতেই হবে। মনের গভীরে দিদির প্রতি শত্রুতার বীজ পুষে রেখে বড় হচ্ছিলাম। দিদি হয়তো ঘুণাক্ষরেও জানতে পারেনি আমি ওকে কি চোখে দেখি। জানবেই বা কি করে? আমি জানতে দিলে তবে তো।
দুই বোনই দেখতে বেশ ভালো ছিলাম। পাড়ায় ভালো পরিবার হিসেবে আমাদের বেশ সুনামও ছিল। স্বাভাবিকভাবে আমাদের দুই বোনের প্রতি অনেকেরই বেশ আগ্রহ ছিল। গ্র্যাজুয়েশনের পরই দিদির জন্য ভালো ভালো সম্বন্ধ আসা শুরু হলো। এক জায়গায় কথাবার্তা বেশ এগিয়েও গেল। ছেলে ডাক্তার। বিয়ের কথাবার্তা যখন চলছে, হঠাৎ একদিন মায়ের কাছে কান্নায় ভেঙে পড়ল দিদি। মা, আমি এই বিয়ে করব না, প্লিজ তুমি বাবাকে বোঝাও। মা হতভম্ব হয়ে গেছিল। আরে প্রথম দিদিকে মা বাবার অবাধ্য হতে দেখে বেজায় আনন্দ হয়েছিল আমার। এখন বোঝো কত ভালো মেয়ে। মার বাবার জেরার মুখে একসময় দিদি স্বীকার করলো ও অন্য কাউকে ভালোবাসে। তাকে ছেড়ে আর কাউকে বিয়ে করা ওর পক্ষে সম্ভব নয়। ছেলেটা তখন সবে চাকরিতে ঢুকেছে। কোথায় ডাক্তার ছেলে আর কোথায় এই ছেলে। মার বাবা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। অনেক চেষ্টা করলেন দিদিকে বোঝাতে, কিন্তু দিদির এক কথা, ওই ছেলেকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। মা বাবার অসহায় মুখগুলো দেখে খুব আনন্দ পাচ্ছিলাম। দিদি এতদিন লুকিয়ে লুকিয়ে প্রেম করছিল জানতেও পারিনি। রুচিও বটে, কি একটা ছেলেকে পছন্দ করেছে। আমার জন্য কম ছেলেরা আগ্রহী ছিল নাকি? সবাইকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছি। অনেকেরই চোখের জল, কাতর অনুরোধ, কাকুতি মিনতি অগ্রাহ্য করেছি নিষ্ঠুরভাবে। আমি এমন একজনকে চাইতাম যার অনেক টাকা আছে। টাকা ছাড়া জীবন চলে নাকি? এতদিনের সমস্ত না পাওয়াকে মিটিয়ে দিয়ে অনেক টাকার দরকার আমার। শেষ পর্যন্ত সাগরদার সাথে বিয়ে হয়ে গেল দিদির। মা বাবাকে মেনে নিতেই হলো। দিদি যে কি করে ওই ছেলেকে পছন্দ করলো, যাক ভালোই হলো। এবারে আমি দিদিকে টেক্কা দিতে পারবো, এই তো সুযোগ। বিয়ে পাশ করার পর আমার জন্য সম্বন্ধ আসছিল। একটা ছেলেকে খুব পছন্দ হলো আমার। বড় ব্যবসা, প্রচুর আয়, আর কি চাই। বাবাকে বললাম এই ছেলেকেই পছন্দ। এক শুভ দিন দেখে অরিত্রর সঙ্গে বিয়ে হয়ে গেল আমার। ছেলের বাড়ি থেকে তত্ত্ব পাঠানো জিনিসগুলো দেখে অনেকেরই চোখ কপালে উঠে গেছিল। আত্মতৃপ্তির সঙ্গে আমিও ভাবছিলাম সিদ্ধান্তটা ভুল নিইনি। তবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল হু হু করে। আমার বিয়ের 6 মাস হয়ে গেল। দিদির তো 1.5 বছর। এক মামাতো দাদার বিয়ে উপলক্ষে সবাই জড়ো হয়েছিল মামা বাড়িতে। অনেক আত্মীয়রা এসেছে। তাদের সামনে সুযোগ পেলেই দিদিকে নানাভাবে অপমান করার চেষ্টা করেছি। সেদিন সবার সামনে ইচ্ছে করে ওকে বললাম, এই দিদি, হাতে ওরকম সরু সরু চুড়ি পরে আছিস কেন? সাগরদা তোকে কিছু দেয় না বুঝি? খুব আশা ছিল অপমানে কালো হয়ে যাবে দিদির মুখ, ওর দৈন্য ধরা পড়ে যাবে সবার সামনে। কিন্তু কোথায় কি, দিদি মিটিমিটি হেসে বলল, আসলে সরু চুড়ি পরে থাকলে দোষ কি? মুখে অহংকারী হাসি ফুটিয়ে বললাম, তোর নেই। কদিন আমার হিরে বসানো ব্রেসলেটটা পর, দেখতে ভালো লাগবে। কথাটা বলার সময় চারপাশে একবার চোখ বুলিয়ে নিলাম। বিবাহ সূত্রে কতটা সৌভাগ্যের অধিকারিণী আমি হয়েছি সকলকে না জানালে দিদির ভাগ্য কি ছোট করা হবে কি করে? দেখলাম ওপাশ থেকে সকলে হা করে আমাদের কথাগুলো গিলছে। আমাকে তাকাতে দেখে সুমি বৌদি বলল, হিরে বসানো ব্রেসলেট? তোর হাতের বালা জোড়াও তো দেখছি হিরে বসানো। কতগুলো হীরের গয়না আছে রে তোর? কি জানি, মনেও থাকে না গো। অরিত্র যখন পারছে কিনে কিনে আনছে, বারণ করলেও শোনে না। হাসলাম আমি। কত বড় ব্যবসা ওদের, কত টাকার মালিক, বউকে একটু গয়না দেবে না? ছোট মাসি বললেন হাসতে হাসতে। অহংকারী হাসিটা আরো একটু চওড়া হলো আমার। মাথা ঝাঁকিয়ে বললাম, অরিত্রর এটা কিন্তু বাড়াবাড়ি। এত গয়না লাগে নাকি? ওগুলো পরবো কখন? বর সোহাগ করে দিচ্ছে, পরবি না বললেই হলো? কপাল করে একখানা বর পেয়েছিলি বটে, তা নেই। এবারে রাঙামাসি মুখ খুললেন। নিজের সৌভাগ্যের গর্বে নিজেরই বুক ফুলে যাচ্ছিল। সবার মুখেই অল্প হলেও ঈর্ষার ছাপ। আর চোখে একবার দিদির দিকে তাকালাম। কতটা ঈর্ষা, কতটা হীনমন্যতা বোধ ফুটে আছে সেই মুখে। দিদি হাসছে। বোনের সৌভাগ্যে দিদির এত আনন্দ কিসের? খুশিতে ঝলমল করছে ওর মুখ। এত হাসি আসে কোথা থেকে? সাগরদার অবস্থা তো মোটেই ভালো নয়। ঘরে মা আর ছোট এক বোন আছে। বোনটা এখনো পড়ছে। কিভাবে যে কি সামলায় ঈশ্বরই জানেন। আমার দেওয়া সব রকম আঘাত দিদির গায়ে লেগে ঠিকরে ফিরে আসছে। কোনো রকম ভাবান্তর নেই। কোনো অপমানে কি ওর গায়ে লাগে না?
কোনোভাবেই দিদির মাথা নিচু করতে পারছি না বলে ভেতরে ভেতরে জ্বলে মরছি। দেখতে দেখতে বিয়ের দিন এসে গেল। বিকেলে বরযাত্রীদের মধ্যে তুমুল ব্যস্ততা। সবাই তাড়াহুড়ো করে রেডি হচ্ছে। ঘন নীল রঙের বালুচরি আর মানানসই গয়নায় সেজে গুজে আমি সবার চোখে অনন্যা হয়ে উঠেছি। আয়নায় নিজেকে দেখে নিজেই মুগ্ধ হচ্ছি বারবার। রূপ যেন ঝলসাচ্ছে আমার। দিদিও তৈরি হয়ে এলো। দেখেই হাসি পেয়ে গেল। অতি সাধারণ এক সিল্কের শাড়িতে সেজে এসেছে দিদি। সঙ্গে বিয়েতে যা যা গয়না পেয়েছিল সেগুলোই পরেছে। একটা হার, কানে ঝুমকো, হাতে দুগাছা করে চুড়ি আর এক জোড়া বালা। আমার পাশে দিদিকে কত সাধারণ লাগছে ভেবেই আনন্দ হচ্ছে। কতবার করে তোকে বললাম আমার হীরের ব্রেসলেটটা পর, শুনলি না তো? এগিয়ে গিয়ে ইচ্ছে করে সবাইকে শুনিয়ে শুনিয়ে বললাম। না রে, আমার যা আছে তাই পড়েছি, তুই ইচ্ছে হলে ব্রেসলেটটা পরতে পারিস। হাসি মুখে বলল দিদি। আমি আর কি পরবো, জায়গা আছে নাকি? গয়নায় ভর্তি দুহাত দিদির চোখের সামনে নাড়িয়ে দিয়ে বললাম। ও তাই তো, হেসে ফেলল দিদি। এত অহংকার! দাঁতে দাঁত চেপে দিদির মুখের দিকে একবার তাকালাম। পারতাম যদি এই উঁচু হয়ে থাকা মাথাটা ধুলোয় মিশিয়ে দিতে। একটু পরেই অরিত্র চলে এলো তৈরি হয়ে। শেরওয়ানি আর ধুতি প্যান্টে ওকে কি যে সুন্দর দেখাচ্ছে। সাগরদাও এলো একটু পরে। সাধারণ পাঞ্জাবি চুড়িদার পরে ছুটোছুটি করছে ঘরের এধারে ওধারে। বেচারা। বেরিয়ে যাওয়ার আগে শেষবারের মতো নিজেকে আয়নায় একবার দেখে নিতে যাচ্ছিলাম। ইচ্ছে ছিল আর একটু পারফিউম ছড়িয়ে আসবো গায়ে। ঘর এখন একেবারেই ফাঁকা। সবাই বাড়ির বাইরে গিয়ে জড়ো হয়েছে। তাড়াতাড়ি পা চালিয়ে সুমি বৌদির ঘরে ঢুকতে গিয়ে থমকে গেলাম। দরজা আধ ভেজানো, আর ফাঁক দিয়ে পরিষ্কার ভেসে আসছে দিদির গলার আওয়াজ। তুমি এই পুরানো পাঞ্জাবিটা পরে এলে? বলেছিলাম না নতুন একটা কিনে নিতে? ছাড়ো তো, তুমিও তো পুরানো গয়না আর পুরানো শাড়িতেই সেজেছ। আমি আবার নতুন কিনতে যাব কেন? তাছাড়া কত টাকা বাঁচলো সেটাও ভাবো। সাগরদার গলা। তোমার শুধু টাকা বাঁচানোর চিন্তা। দাঁড়াও, আমি একটা চাকরি পেয়ে নিই, তারপর দেখো কি করি। হাসতে হাসতে বলল দিদি। সেই দেখা যাবে খন। এখন দেখো তোমার জন্য কি এনেছি, বলল সাগরদা। কি? দিদির আগ্রহী গলা। আমিও দরজার ফাঁকে আমার কৌতূহলী চোখ জোড়া রাখলাম। কি এনেছে সাগরদা? একটা কাগজের ঠোঙা বের করলো সাগরদা। তারপর সেটা থেকে বের করে আনলো একটা বেল ফুলের মালা। ও হরি, এটাই তাহলে সাগরদার উপহার? বেজায় হাসি পাচ্ছিল। দিদিও হাসছিল, তবে সেটা অন্য রকমের হাসি। হাসতে হাসতে দিদি বলল, পারো বটে, এখন পরিয়ে দাও দেখি ওটা। খুব যত্নের সঙ্গে বেলফুলের মালাটা দিদির চুলে আটকে দিল সাগরদা। মুগ্ধ চোখে তাকিয়ে থেকে বলল, তোমার খুব কষ্ট হয় তাই না? তোমার বোনের কত কিছু আছে, তোমাকে তো কিছুই দিতে পারি না। ইস, ঢং কত! তাছাড়া বোনের আছে বলে আমার কষ্ট হবে কেন? সে বেচারি কত ভালোবাসে আমায়, কত সাধাসাধি করছিল ওর গয়না পরাবে বলে। কিন্তু ওগুলো অরিত্রর দেওয়া উপহার। পড়লে তোমার অপমান হতো, তাই পড়িনি। বনুটা এখনো ছেলে মানুষ রয়ে গেছে, কিছুই বোঝে না। শুনতে শুনতে চোখটা হঠাৎ জ্বালা করে উঠল। বুঝলাম দিদির কাছে আবার আমি হেরে গেছি। নিঃশব্দে সরে এলাম দরজার সামনে থেকে। বাইরে গিয়ে দাঁড়ালাম পায়ে পায়ে। সবাই তখন গাড়িতে উঠছে। গাড়িতে উঠে বসতে বসতে দেখতে পেলাম দিদি বেরিয়ে আসছে, পেছন পেছন সাগরদাও। চুলে আটকানো বেলফুলের মালাতে দিদির রূপ বেড়ে গেছে 1000 গুণ। এর কারণটা আমি জানি। বেলফুলের এই মালাটার কাছে হীরের ব্রেসলেটও অতি তুচ্ছ, সেটাও আমি জানি। শেষ হলো আজকের গল্প বেলফুলের মালা। কলমে রিমা বিশ্বাস। গল্পটি সংগৃহীত হয়েছে ফেসবুক পেজ, নাম কলমে রিমা বিশ্বাস।